আশফি আর কিছু না বলে সোজা চলে গেল। আয়াত হাতের কাছে থাকা ফুলের টবটা নিচে ফেলে দিল। আশফি পিছন ফিরে তাকিয়ে বলল, বাহ, শক্তি আছে। এতটুকু বলেই চোখ টিপে দিয়ে চলে গেল। নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও ছোট্ট ভাই আর মায়ের ভালো চেয়ে তাকে যেতে হবে। লেমন কালার শাড়িটা পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চোখে কাজল পড়ছিল। তখনই আশফি এসে তাকে পেছন থেকে জড়িয়ে নেয়। হঠাৎ করে এভাবে জড়িয়ে ধরায় হাত থেকে কাজলটা নিচে পড়ে গেল, আর চোখের কাজল কিছুটা লেপ্টে গেল। তাতে আয়াতের অনেকটা রেগে গিয়ে আশফিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, কি করছেনটা কি? আপনি নিজেকে কি মনে করেন? কোনো সিনেমার হিরো মনে করেন নিজেকে? কোনো সিনেমার না, আমি তোমার হিরো। জাস্ট শাট আপ। আপনি একটা অদ্ভুত সাইকো। আপনি একটা ভিলেন। সব গল্পে ভিলেনরা খারাপ হয় না, কিছু গল্পে ভিলেনও ভালোবাসে। আশফি আয়াতকে একদম নিজের সাথে মিশিয়ে আস্তে করে কথাটা বলল। তারপর আয়াতকে ছেড়ে দিয়ে নিচে চলে গেল। আয়াত মনে মনে কতগুলো গালি দিয়ে টিস্যু নিয়ে চোখ মুছতে লাগলো। তারপর রেডি হয়ে নিচে চলে গেল। আয়াতকে দেখতে পেয়ে আশফি বলল, বাহ বাহ, হলুদ পরি কি আমাকে এই ভর সন্ধ্যাবেলায় পাগল করে ছাড়বে? হোয়াট? তোমার ঠোঁটগুলোতে লিপস্টিক দিলে যে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আশফির কথা শুনে আয়াত সাথে সাথেই ঠোঁট থেকে লিপস্টিকটা মুছে ফেলে। তারপর বলে, হয়েছে, এখন থেকে লিপস্টিক দিব না। তাহলে হয়তো আপনার থেকে একটু হলেও শান্তি পাবো। কিন্তু তোমার নাভিটা তো আমাকে আরো বেশি কাছে টানছে। আশফি আয়াতের নাভির দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে কথাটা বলল। আয়াত কথাটা শুনে নিচের পেটের দিকে তাকিয়ে দেখে তার নাভি দেখা যাচ্ছে। সে শাড়িটা টান দিয়ে নাভিটা ঘুরে ফেলল। তারপর চোখগুলো বড় বড় করে বলল, আপনি কি চান আমি আপনার সাথে না যাই? নো নো। তাহলে এসব আজে বাজে কথা রেখে চলুন, আমার শরীর ভালো লাগছে না। কি হয়েছে তোমার? জ্বর আসছে নাকি? বলো আমাকে। আরে চুপ করে আছো কেন? বলো আমাকে। আশফি আয়াতের কাছে গিয়ে পাগলের মতো করতে লাগলো। আয়াত কিছুটা অবাক হয়ে গেল যে একটা মানুষ রাতে এতটা হিংস্র হয়ে যায়, সেই মানুষটাই এখন এতটা পাগলের মতো করছে। আয়াত একটু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আপনি যা করেন তারই কোনো এক ব্যথা। আর আমি মরে গেলেই বা আপনার কি? আপনার তো শুধু আমার শরীরটাই চাই। আয়াত আর একটা কথা না বলেই আশফির থেকে নিজেকে সরিয়ে বাহিরে চলে গেল। আশফি নিজের ওপর রাগ করে সোজা সোফায় লাথি মারে, তারপর বের হয়ে চলে যায়। গাড়িতে কেউ কারোর সাথে কোনো কথা বলেনি। আয়াত বাহিরে তাকিয়ে আছে, বাতাসে চুলগুলো উড়ছে। রাতে ল্যাম্পপোস্টের আলোগুলোতে তাকে এক অদ্ভুত মায়াবী লাগছে। আশফি চাইলেও তার থেকে চোখ সরাতে পারছিল না, কিন্তু আয়াত আশফির দিকে ফিরতেই আশফি চোখ সরিয়ে ফেলে। আশফির গাড়ি তাদের বাড়ির ভিতরে ঢুকতে লাগলো। আয়াত অবাক হয়ে সব কিছু দেখতে লাগলো, বাহির থেকে একদম একটা রাজপ্রাসাদের মতো দেখতে। তার সাথে নানা রকমের লাইটিং করা। গাড়িটা থামলো। আশফি গাড়ি থেকে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর এসে আয়াতের দরজা খুলে আয়াতের দিকে হাত বাড়িয়ে দেয়। আয়াত হাতটা না ধরেই নেমে আসে, তারপর শাড়ি ঠিক করতে থাকে। তখন আশফি বলে, মাথায় কাপড়টা দিয়ে নাও, মা ড্রয়িং রুমে আছে। আয়াত আশফির কথা মতো মাথায় কাপড় দিয়ে দিল। তারপর আশফির পিছন পিছন গিয়ে দাঁড়ালো। বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে আয়াতের মনে হলো সে কোনো এক রাজপ্রাসাদে। সে চারপাশটা ভালো করে দেখতে লাগলো। হঠাৎ করে কেউ একজন চিৎকার করে ওঠে, দাঁড়াও! আশফি থমকে দাঁড়ায়। আয়াতও কিছুটা ভয় পেয়ে যায়। আসলে ধমকটা দিয়েছেন আশফির মা মিসেস শাহনাজ। আশফি তার নিজের মাকে অনেক ভয় পায়। আস্তে আস্তে আশফির মা আশফির সামনে এসে দাঁড়ায়। কাকে সাথে করে নিয়ে এসেছিস? মা, আসলে। কি মামা করছিস? যা বলবি বল। আয়াত আমার স্ত্রী, তোমার ছেলের বউ। আশফির কথা শুনে মিসেস শাহনাজ অবাক হয়ে যায়। ওনার পাশে এসে আশফির বোন ফারিন দাঁড়ায়। ভাইয়া, তুই এগুলো কি বলছিস? তোর মাথা ঠিক আছে? আমি যা বলছি সত্যিই বলছি। আমি আয়াতকে বিয়ে করেছি, ও আমার স্ত্রী। আশফি, তুই এখানে বস।
আমি আয়াতকে আমার রুমে নিয়ে যাচ্ছি, ওর সাথে আমার কিছু কথা আছে। ফারিন, আয়াতকে নিয়ে আমার রুমে আয়। এই বলে মিসেস শাহানাজ চলে গেলেন। আশফি অবাক হয়ে গেল। কি এমন কথা বলবে যা বলার জন্য আয়াতকে উপরে ডাকলো? আয়াতও একই কথা ভেবে ভয় পাচ্ছে। সে আশফির দিকে তাকালে আশফি একটা জোরপূর্বক হাসি দেবার চেষ্টা করে। চলো আমার সাথে। আয়াত ফারিনের পিছু পিছু গেল। মিসেস চৌধুরী ওনার রুমে উল্টো দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আয়াত ভয়ে ভয়ে রুমের ভেতরে ঢুকলো। মা, নিয়ে এসেছি। তুই নিচে যা, আশফি যেন রুমের আশেপাশেও না আসে। আচ্ছা মা। ফারিন এই কথা বলে চলে গেল। কি যেন নাম তোমার? আয়াত। কি করো তুমি? অনার্স প্রথম বর্ষে আছি। বাবা মার পরিচয়? মা হাবিবা চৌধুরী। কিছু করেন না। বাবা সূর্য চৌধুরী আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ওহ, তাই আমার ছেলেকে ফাঁসালে? তোমাদের মতো মেয়েদেরকে আমার খুব ভালো করেই জানা আছে। টাকার লোভে তোমরা কি কি করতে পারো তা আমি জানি। তো আমার ছেলেকে কি দিয়ে ইমপ্রেস করলে? মিসেস শাহনাজের কথা শুনে অনেক রাগ উঠে যায়, কিন্তু তা কন্ট্রোল করে বলে, এসব প্রশ্ন আমাকে না করে আপনার ছেলেকে করবেন। আপনি হয়তো বাহিরের মেয়েদেরকে চিনেন, কিন্তু নিজের ঘরের ছেলেদেরকে আজও চিনতে পারলেন না। বাহ, তেজ আছে দেখা যাচ্ছে। যাই হোক, কত টাকা দিলে তুমি আমার ছেলের থেকে সরে যাবে বলো? 1 লাখ, 2 লাখ, 4, 7, 10, কত লাখ লাগবে? বাস, অনেক হয়েছে। আপনি আমাকে কি মনে করছেন? আমি ঠিক ভালো করেই বুঝতে পারছি। আর আপনি একটা কথা খুব ভালো করে শুনুন, কোনো টাকাই আমার লাগবে না। আপনি আপনার ছেলেকে আমার থেকে সরিয়ে নেন, এটা আপনার কাছে আমার একটা অনুরোধ রইল। আয়াত হাত জোর করে কথাটা বলল, তারপর মাথা থেকে কাপড়টা সরিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। এদিকে আশফি পাগল হয়ে যাচ্ছে টেনশনে। মা আয়াতকে কি বলবে? মা কি মেনে নেবে? এসব ভেবে ভেবে টেনশনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আয়াতকে নিচে নামতে দেখে আশফি এক দৌড়ে তার কাছে যায়। এদিকে আশফি পাগল হয়ে যাচ্ছে টেনশনে। মা আয়াতকে কি বলবে? মা কি মেনে নেবে? এসব ভেবে ভেবে টেনশনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আয়াতকে নিচে নামতে দেখে আশফি এক দৌড়ে তার কাছে যায়। মা কি বললো? তা আমাদের মাছের কথা ছিল। আপনাকে যদি বলাই যেত তাহলে আপনাকে এখানে না রেখে আমাদের সাথে রুমেই ডাকতো। আয়াত এই কথা বলে সদর দরজার কাছে চলে গেল। সাথে সাথে মিসেস শাহানাজ জোরে জোরে বলতে লাগলেন, কে কোথায় আছিস? বরণ ডালাটা নিয়ে আয়, আমি আমার একমাত্র পুত্রবধূকে ঘরে তুলবো। আয়াত ওনার কথা শুনে অবাক হয়ে যায়। মিসেস শাহানাজের দিকে তাকায়। এই মিসেস শাহানাজ আর রুমের ভেতরের মাঝে দিন রাত তফাৎ। মিসেস শাহানাজ আয়াতের কাছে এসে জড়িয়ে ধরে। তারপর আয়াতের কানে কানে বলে, তোমাকে একটু পরীক্ষা করে দেখলাম। আমার ছেলে কোনো ভুল মেয়েকে ঠিক করেনি তো? কিন্তু না, আমি ভুল ছিলাম। তুমি তো আমার ছেলের উপযুক্ত বউ, আর এ বাড়ির উপযুক্ত ছোট গিন্নি। শেষ কথাটা আয়াতকে ছেড়ে দিয়ে একটু জোরে বলে। আশফি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার মা এত সহজে আয়াতকে মেনে নিবে তা ও নিজেও বুঝতে পারেনি। মিসেস শাহানাজ তাকে কাছে ডাকলে আশফি ওনার কাছে গিয়ে দাঁড়ায়। তারপর দুজনকে বাড়ির সদর দরজার বাহিরে নিয়ে দাঁড় করিয়ে বরণ করানো হয়। বরণ শেষে আশফি আয়াতের হাতটা ধরে নিজের মাকে সালাম করে নেয়। আয়াত অনেকটা হিচকা টান খেয়ে যায়, কিন্তু যখন সালাম করতে দেখলো তখন নিজের ইচ্ছেতেই সালাম করে। বেঁচে থাকো মা, তোমাদের সংসার যেন সুখের হয়। আশফি, বৌমাকে নিয়ে ঘরে আয়। 1 মিনিট, 1 মিনিট, এভাবে ঘরে ঢুকলে তো হবে না। একে তো না জানিয়ে বিয়ে করেছিস, এখন আবার বকশিস না দিয়ে গৃহপ্রবেশ করবি? এটা তো হয় না। আমার বউকে নিয়ে আমি গৃহপ্রবেশ করব, তোর তাতে কি? তুই তোর বউকে নিয়ে যা ইচ্ছে করিস, তার আগে আমাকে আমার বকশিস বুঝিয়ে দে। মা দেখছো আমি তোদের মাঝে নেই। দে টাকা দে, নয়তো বউ নিয়ে ভাগ। আব দিয়ে দিন না, মাত্র 20,000ই তো বলছে। ছোট বোন বিয়েতে তো 30 নিতেও, এখন না হয় 20,000ই নিল। দেখছিস ভাবিও বলছে, যদিও আমি একটু কম বলতাম।
আশফির কথা থামিয়ে দিয়ে আয়াত কথাটা বলল। আয়াতের কথা শুনে আশফি ওর দিকে তাকালে আয়াত একটা বাঁকা হাসি দেয়। আশফিও একটু বাঁকা হাসি হেসে টাকাটা দিয়ে দেয়। তারপর কানে কানে কি যেন একটা বলে ফারিনকে। ফারিন একটু লজ্জা পেয়ে হাতে ইশারা করে চলে যায়। আয়াত আশফি এক সাথে গৃহ প্রবেশ করে। আজকে আশফি অনেক খুশি, কারণ সে যাকে এতদিন ভালোবেসে এসেছে আজকে তাকে পরিবারের সামনে নিজের বউ হিসেবে পরিচয় করাতে পেরেছে। যদিও আয়াত এখনো এই সম্পর্কটা মেনে নেয়নি, কিন্তু আশফির দৃঢ় বিশ্বাস একদিন ঠিকই আয়াত এই সম্পর্কটা মন থেকে মেনে নেবে। মিসেস শাহানাজ আর আয়াত সোফায় বসে কথা বলছিল। আশফি কিচেন থেকে আয়াতকে দেখছিল। যে ছেলে আগে মেয়েদের দিকে একবারও ফিরে তাকাতো না, সে আজকে একজনকে পাগলের মতো করে ভালোবাসে। রাতে ডিনার টাইমে আশফির বাবা মিস্টার রায়জাদা বাসায় আসলে মিসেস শাহানাজ সবটা খুলে বললে উনিও আয়াতকে মেনে নেয়। ডিনার শেষ করে মিস্টার রায়জাদা আর মিসেস শাহানাজ চলে যাওয়ার সাথে সাথেই ফারিন বলে, ভাইয়া ডান, এত তাড়াতাড়ি করে ফেলেছিস? টাকার একটা লোভ আছে না, লোভী মাইয়া কোথাকার। হো ফারিন মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আশফি আয়াতের দিকে এগিয়ে যেতে লাগলো। আয়াত ভয় পেয়ে হেঁচকি দিতে লাগলো। আশফি সাথে সাথে আয়াতের চুলের মুঠি ধরে ঠোঁট জোড়া দখল করে নিল। আয়াত চোখ বড় বড় করে ফেললো। আর সে এতটাই অবাক হলো যে নিমিষেই হেঁচকি শেষ হয়ে গেল। আশফি ঠোঁটগুলো ছেড়ে দিয়ে বলল, খাবারে কি যেন একটা কম পড়ে গিয়েছিল, তাই এই স্বাদটা দিয়ে মিটিয়ে নিলাম। অসভ্য ইতর লুচ্চা। এই এই লাস্ট কথাটা কি বলে? লুচ্চা? কে? আমি? হ্যাঁ হ্যাঁ, আপনি একটা লুচ্চা। তাহলে তো একটু লুচ্চামি করতেই হয়। এই বলে আশফি আয়াতকে কোলে তুলে নেয়। আয়াত ছোটার জন্য নড়াচড়া করতে লাগলো। তাই আশফি বলল, কোনো লাভ নেই, এখন শুধু দেখবা এই লুচ্চুটা কি কি করতে পারে। আর হ্যাঁ, যদি বেশি নড়াচড়া করো তাহলে কিন্তু কোল থেকে সোজা নিচে ছেড়ে দিব। তাহলে বুঝতে পারবে নড়াচড়ার ফল কি হয়। আয়াত আর কিছু করলো না, একদম চুপ হয়ে কোলে থাকলো, কারণ সে ভালো করেই জানে ওনার দ্বারা এই কাজটা খুব ভালো করেই সম্ভব। রুমের দরজা খুলে ভেতরে ঢোকার সাথে সাথেই উপর থেকে গোলাপের পাপড়ি পড়তে লাগলো। আয়াত অবাক হয়ে চারপাশ দেখতে লাগলো। সে আরও বেশি অবাক হয়ে গেল যখন সে বেডের দিকে তাকালো। পুরো বেডটা বাসর রাতের মতো করে সাজানো। সে এখন বুঝতে পারলো তখন ফারিন আর উনি কি নিয়ে কথা বলছিল। আশফি আয়াতকে বেডে গিয়ে বসিয়ে দিল। আয়াতের কানের কাছে গিয়ে বলল, এই লুচ্চু মানুষটার সারপ্রাইজটা কেমন লাগলো আপনার? খুব খুব খুবই বাজে। ওহ তাই, তাহলে ভালো করার চেষ্টা করি। আয়াতের আগে কথাগুলো বলেছিল। আশফি তার কথাগুলো বলে শয়তানি হাসি দিয়ে আয়াতের ঠোঁটের দিকে এগোতে লাগলো। তখনই আয়াত আশফিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উঠে আগে জোরে চিল্লিয়ে বলে, আপনি নিজেকে কি মনে করেন? আর আমাকেই বা আপনি কি মনে করেন কোনো খেলনা পুতুল আমি? আর আপনি সেই খেলনা পুতুলটার মালিক, যখন যেভাবে ইচ্ছে তখন ঠিক সেভাবেই চালাবেন? আপনার কি মনে হয় আপনি এইসব বিছানা এইসব ফ্যামিলি ড্রামা করে আমার মন জয় করে নিতে পারবেন? পারবেন না, কারণ আপনার প্রতি আমার ঘৃণাটা দিন দিন বেড়েই যাচ্ছে। আপনি যখন আমার কাছে আসেন না, তখন আমার মনে হয় আমার পাশে একটা হিংস্র পশু আছে, যে কোনো সময় আমার ওপর আক্রমণ করতে পারে। হ্যাঁ, এটা সত্যি, আমি আপনাকে একটা হিংস্র পশু মনে করি। এগুলো তোমাকে দেখানোর জন্য করেছিলাম যে আমি তোমাকে কতটুকু ভালোবাসি। আপনার দেখানো হয়েছে আর আমি দেখে নিয়েছি। আপনি আমাকে নয়, বরং আমার শরীরটাকে ভালোবাসেন। আপনি একটা বার আমাকে স্পর্শ করার আগে আমাকে জিজ্ঞেস করে নিয়েছেন আমি তোমাকে স্পর্শ করব কিনা? আমি তোমার হাজবেন্ড আর তুমি আমার বিয়ে করা স্ত্রী। তোমাকে ছুতে আমার কেন পারমিশন নিতে হবে? বিয়ে? আপনি কোন বিয়ের কথা বলছেন? যে বিয়েটা মনে হাজারো ভয় রেখে করা হয়েছে, যে বিয়েটা মা ভাইয়ের জীবনের জন্য মুখ থেকে কবুল বের করানো হয়েছে। আরে বিয়ে তো 3 বার কবুল বললেই বিয়ে হয়ে যায় না। বিয়েটা দুটো মনের মিলনের ফল হয়। আপনার সাথে আমার মনের কি চোখের মিলই হয়নি ভালো করে? আর রইল বাকি স্পর্শ করার বিষয়, আচ্ছা ওইটা না হয় বাদই দিলাম, কিন্তু সেক্স
ওইটাতে তো দুজনের পারমিশন লাগে। আপনি কি কখনো আমার পারমিশন চেয়েছেন? চাননি, বরং প্রতি রাতে আপনি আমাকে বৈধ ধর্ষণ করেছেন। হ্যাঁ, বৈধ ধর্ষণ করেছেন। আয়াত, আমার কথাটা শোনো। আমি আপনার আর কোনো কথা শুনতে চাই না। প্লিজ এইবার আমাকে একটু মুক্তি দিন। আমি আর পারছি না। মুক্তি? মুক্তিটা আমার থেকে তখনই মিলবে যখন আমি মরে যাব, নয় তুমি মরে যাবে। তাহলে আমি মরে যাব, তাও আপনার পশুর থেকে মুক্তি পেতে চাই। আয়াত। আয়াত কথাটা বলার সাথে সাথে আশফি সামনে এগিয়ে যেতে নিলে আয়াত তার সামনে হাত বাড়িয়ে বলে, একদম না, আমার কাছে আসতে যাবেন না। তাহলে কিন্তু তার ফল মোটেও ভালো হবে না। আচ্ছা আচ্ছা, আমি তোমার কাছে আসবো না। তুমি একটু শান্ত হও, আমার চোখের সামনে থেকে চলে যান। আশফি আর না দাঁড়িয়ে বারান্দায় চলে গেল। আয়াত থপ করে নিচে বসে পড়ল। অঝোর কান্নায় ভেঙে পড়ল। সে সে আর নিতে পারছে না এসব। নিজের জীবনটাকে সে নিজ হাতে নষ্ট করে দিচ্ছে, কিন্তু সে আজকে আর পারছিল না। আজকে যদি এই কথাগুলো নিজের মাঝে আটকে রাখতো, তাহলে হয়তো সে দম আটকে মারাই যেত। কিন্তু মনে মনে ভয় কাজ করছে, যদি আশফি আবার হিংস্র রূপ ধারণ করে, তার উপর হামলে পড়ে, তখন কি হবে তার? এসব ভাবতে ভাবতে বেডের সাথে হেলান দিয়ে কান্না করতে লাগলো। সকাল হয়ে গেছে। ভোরের আলো জানালা দিয়ে আয়াতের মুখের উপর পড়ল। মিটিমিটি চোখ খুলে তাকালো আয়াত। রাতে বেডের সাথে হেলান দিয়ে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গিয়েছিল সে নিজেও জানে না। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। মাথায় হাত দিয়ে উঠে দাঁড়ালো, চারপাশটা ভালো করে দেখলো। রাতে যেমন ছিল ঠিক তেমনই। তাহলে কি কালকে রাতে আর আসবে রুমে আসেনি? আয়াতকে কিছু করেনি? এসব ভাবতে লাগলো আয়াত। কিন্তু উনি যদি ঘরেই না আসেন, তাহলে ভিতর থেকে দরজা লক কিভাবে? এসব ভাবতে বারান্দার দিকে চোখ গেল। কারো পা দেখা যাচ্ছে। আয়াত বারান্দায় গেল। আশফি বেতের সোফায় হেলান দিয়ে নিচে শুয়ে আছে। চারপাশে সিগারেটের আধা পোড়া অংশ পড়ে আছে। হ্যাঁ, কালকে রাতে আশফি সিগারেট খেয়েছে, অনেক সিগারেট খেয়েছে। নিজের কষ্টটাকে সিগারেটের কালো ধোঁয়ায় উড়িয়ে দিতে চেয়েছে। সে যে সত্যি আয়াতকে অনেক ভালোবাসে। সে ভেবেছিল হয়তো বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, তাতে আয়াতের ভালোবাসা তো দূর, ঘৃণা করতে করতে শুরু করলো। আয়াত আশফির ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে। ঘুমের মাঝে কতটা নিষ্পাপ লাগছে, কিন্তু উনি ঘুম ভাঙার পরেই যে আয়াতের কাছে একটা পশু হয়ে যায়। আশফি নিজের চোখটা খুলে তাকালো। সামনে আয়াতকে দেখে অবাক হলো। আশফি চোখ খুলে তাকানোর সাথে সাথে আয়াত রুমের ভেতরে চলে গেল। আয়াত ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখে বেডের সব ফুলগুলো আসবে নিজে টেনে টেনে নিচে ফেলে দিচ্ছে। বেড থেকে ফুল দিয়ে বানানো লাফটা এক টানে নিচে ফেলে দেয়। আয়াত কিছুটা অবাক হয়ে যায়। তারপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের চুল ঠিক করতে থাকে। সে সময় আসবে আয়াতের দিকে একটা প্যাকেট বাড়িয়ে দেয়। আয়াত দেখো না দেখার ভান করলে আসবে বলে, মা এটা দিয়ে গেছে, বলেছে এগুলো পরে নিচে যেতে। প্যাকেটটা ড্রেসিং টেবিলের সামনে রেখে ফুলগুলোকে একটা বড় ব্যাগ ভরে বাহিরে চলে যায়। আয়াত প্যাকেটটা খুলে দেখে একটা কমলা কালার শাড়ি, তার সাথে কিছু গহনা। সে ওগুলো সাইডে রেখে ফোনটা হাতে নিয়ে বাড়িতে কল দেয়। কল হচ্ছে, কিন্তু কে ফোনটা ধরছে না। কয়েকবার দেওয়া সত্ত্বেও কে কলটা ধরেনি। ফোনটা রেখে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। তার চোখের চাহনি দূরের আকাশ ছুঁবে। তখনই কেউ এসে পেছনে দাঁড়ালো। আয়াত ভাবলো আসফি, তাই রাগে বলতে লাগলো, আপনি আবারও? পিছনে ফিরে দেখে আসফি না, ফারিন দাঁড়িয়ে আছে। আরে আরে, আমি আসলে মা পাঠিয়েছিল দেখতে তুমি রেডি হয়েছো কিনা, কিন্তু তুমি তো এখনো শাড়ি পরোনি। একটু তাড়াতাড়ি করে রেডি হও না, পাশের বাসার আন্টিরা আসতে শুরু করেছে। আসফির বউ দেখবে বলে। আচ্ছা আমি এখন যাই, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আসো। ফারিন চলে গেল। আয়াত একটা শুকনো হাসি দিল ফারিনের সাথে। তারপর শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। নিচে মিসেস শাহনাজ পাশের বাসার লোকগুলোর সাথে কথা বলছে। ফারিন সোফায় বিরক্ত হয়ে বসে তাদের কথা শুনছে আর ফোন টিপছে। আয়াত তাদের মাঝে নিচে নামতে লাগলো। ফারিন তার কাছে চলে গেল। তারপর আয়াতকে ধরে তাদের কাছে নিয়ে এলো। আসসালামু আলাইকুম। সবাই সালামের জবাব দিল। বসো মা।
আয়াত গিয়ে মিসেস শাহানাজ এর পাশে বসে পড়লো। ফাহারিনও আয়াতের পাশে বসে পড়লো। বাহ, আশফির বউটা তো একদম কমলা সুন্দরী। আমাদের আশফিও কম কিসে, ওর জন্য যোগ্য হবার জন্য এই রূপ কিছুই না। এ কেমন সুন্দর হলো, আমার মেয়ে তো আরো বেশি সুন্দর। মহিলা ৩ এর কথা শুনে সবাই একটু জোরেই হেসে দিল। তাতে করে উনি কিছুটা রেগে গেলেও তা প্রকাশ করেনি। মিসেস শাহানাজ হেসে হেসে বলেই ফেলে, তুমিও একটু সুযোগ পেলেই নিজের মেয়ের সুনাম আর তোমার ফ্যামিলির সুনাম গাওয়া শুরু করো। মিসেস শাহনাজের কথা শুনে সবাই এখন জোরেই হেসে দেয়। আয়াত আর ফারিনও মুচকি হাসি দিয়ে দেয়, যার ফলে উনি কিছুটা লজ্জায় পেয়ে যায়। তখনই কে যেন কলিং বেল বাজালো। ফারিন উঠে গিয়ে দরজা খুলে দিল। সবাই দরজার দিকে তাকিয়ে আছে। আসফি ভিতরে ঢুকলো। ওনার পেছন পেছন আরও দুজন লোক ঢুকলো। দুজনকে দেখে সবাই অবাক হলেও আয়াত দৌড়ে তাদের কাছে যায়, কারণ ওরা দুজন হলো আয়াতের মা আর তার ছোট ভাই আদনান। আয়াত গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আরে পাগলি মেয়ে, কান্না করছিস কেন? খুব মনে পড়ছিল বুঝি আমাদের কথা? অনেক অনেক বেশি মনে পড়ছিল। এখন তো এসেই গেছি, তাই না? তাহলে কান্না থামা আর দেখ সামনে তোর শাশুড়ি আরো কত লোক আছে, ওরা কি ভাববে বলতো? আয়াত ওর মাকে ছেড়ে দিয়ে আদনানের কাছে গেল। আদনান খুশিতে গদগদ করে বলতে লাগলো, আপু আপু জানিস ভাইয়া আমাকে আজকেও এতগুলো চকলেট কিনে দিয়েছে, আর বলছে বিকালে নাকি আমাকে এতগুলো আইসক্রিম কিনে দিবে। আয়াত আদনানের কথা শুনে আশফির দিকে তাকালো। আশফি সেখান থেকে সোজা উপরে চলে যায়। আয়াতের মা গিয়ে মিসেস শাহানাজের সামনে দাঁড়ায়। কেমন আছেন বেআইন? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো বেআইন, বসুন, সবার সাথে পরিচয় করিয়ে দেই। মিসেস শাহানাজ একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিল। আদনানকে ফারিন নিয়ে গেল সারা বাড়িটা ঘুরে দেখাতে, আর আয়াত সোজা রুমে চলে গেল বিষয়টা জানতে। রুমে এসে দেখে আশফি শুধু একটা টাওয়াল পেঁচিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর মাথার চুলগুলো ঝাড়ছে। এমন অবস্থায় আশফিকে দেখে আয়াত কিছুটা লজ্জা পেয়ে যায় আর সাথে সাথে মুখের সামনে শাড়ির আঁচল দিয়ে ঢেকে নেয়। আশফিও তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায় আর টাওয়াল পরে বের হয়। সরি, আমার নক করে আসা উচিত ছিল। ইটস ওকে। একটা কথা জানার ছিল। বলো। আজকে হঠাৎ করে আদনানকে আর মাকে এখানে কেন আনলেন? সব কিছুর উত্তর তোমাকে দিতে আমি বাধ্য নই। আর হ্যাঁ, আমার মনে হয়েছে আনা দরকার, তাই এনেছি। আজকে সন্ধ্যায় আমরা ওই বাড়িতে ফিরে যাচ্ছি। তাহলে আদনান আর মা ও কি যাবে? ওনারা দুপুরের পরেই চলে যাবে। কিন্তু আর একটা কথাও না। চুপচাপ আমার চোখের সামনে থেকে চলে যাও। আশফি রেগে গিয়ে চোখগুলোকে আর লাল আর বড় বড় করে কথাটা বলল। এত ভয় পেয়ে যায়, চোখগুলো বন্ধ করে ফেলে। আশফি কথাটা বলে সরে গেল। আয়াত রুম থেকে বের হয়ে যায়। দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আয়াতকে তার মা এক পাশে ডেকে নিয়ে বলে, আয়াত তোকে একটা কথা বলে, আশফি আমাকে আজকে সবটা বলেছে। ওর সাথে আমার রাস্তায় দেখা হয়, আদনানকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। আচ্ছা যাই হোক, শোন, আমি যতটুকু বুঝতে পারলাম ও তোকে সত্যিই ভালোবাসে। তোকে পাওয়ার জন্যই সে সব কিছু করেছে। মানছি সব কিছু খুব বাজে করেছে, কিন্তু সবটা তো তোকে পেতেই করেছে। তাই বলছি কি মা, ওনাকে মেনে নিব? মা, উনি যদি আমাকে ভালোই বাসেন তাহলে কেন প্রতি রাতে আমার সাথে এমন পশুর আচরণ করে? জানি এই উত্তর তোমার কাছে নেই, কিন্তু আমার উত্তরটা চাই। আয়াত কথাটা বলে চলে যেতে নিলেই পিছন থেকে তার মা বলে, ভালোবেসে আপন করতে চাই, কিন্তু তুই তা স্বীকার করিস না বলেই তোর কাছে এমন মনে হয়। মায়ের কথাটা শুনে কিছুক্ষণ থেমে দাঁড়ালেও পিছন ফিরে আর কোনো উত্তর দেয়নি আয়াত।